স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কারিমা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহমিন আসছো? জি স্যার। তামিশা কেমন আছো তুমি? তো ঠিক আছে, খেয়াল করে শোনো, আমরা ক্লাস শুরু করছি। গত ক্লাসে তোমাদের তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে ক্লাসটা করতে পারিনি। আজকে আবার শুরু করলাম, তো তোমরা খেয়াল করে দেখো। আমরা পড়ছিলাম অংশীদারি কারবার। অংশীদারি কারবারের মূল যে বিষয়বস্তু, সেখানে তোমাদের বলেছি যে অংশীদারি কারবারের মূল ভিত্তি কি বলো দেখি। অংশীদারি কারবারের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। আচ্ছা বলো, চুক্তির অবর্তমানে মানে চুক্তিতে যদি উল্লেখ না থাকে তাহলে অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন হয় কিভাবে? সমান হারে। সমান হারে। ভেরি গুড, সমান হারে। আর অংশীদাররা যদি বেতনের টাকা নগদে গ্রহণ করে নিয়ে যায়, তখন বেতন কোথায় লিখতে হয় আর কোথায় লিখতে হয় না? স্যার কোশ্চেনটা একবার অংশীদাররা যারা বেতন পান কারবার থেকে, যদি বেতনের টাকা নগদে তুলে নিয়ে যান, নগদে গ্রহণ করে, তাহলে সেই বেতনের টাকা কোথায় যাবে আর কোথায় যাবে না? স্যার লাভ লোকসান বন্টন হিসাবে যাবে ডেবিট দিকে, আর অংশীদারদের মূলধন হিসাবে যাবে না। ভেরি গুড। তো ঠিক আছে, দেখো আজকে একটা অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব, সেই অঙ্কটা আমি শুরু করছি। আগে উদ্দীপকটা পড়ছি, তোমাদের যদি উদ্দীপকের কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে বলবা। আরেকটা জিনিস আমি বলে রাখছি, যারা চার্ট দুটা মুখস্থ করেছো আর আমি যে টিকাগুলো দিয়েছি, যে নোটসগুলো দিয়েছি, যদি এগুলা পড়ে থাকো তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবা। আবু, লাবু ও বাবু একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ ক্ষতি 2:2:1 এই হারে বন্টন করে নেয়। তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত হচ্ছে 2:1:1। এটাকে ইস্টু বলা হয়, অনুপাত বলা হয়। 2016 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 1,50,000 টাকা, 2 লাখ টাকা, 1,50,000 টাকা, 1 লাখ টাকা ও 1,25,000 টাকা। এটা ছিল ওদের প্রারম্ভিক মূলধন। চুক্তি অনুযায়ী অংশীদারগণ মূলধন ও উত্তোলনের উপর 10% ও 5% হারে সুদ ধার্য করতে হবে। মূলধনের উপর সুদ দেবো 10% আর উত্তোলনের উপর সুদ দেবো 5%। আচ্ছা কারিমা বলো তো, মূলধনের সুদ লাভ লোকসান বন্টন হিসেবে কোন দিকে লিখবো? স্যার ডেবিট দিকে। ডেবিট দিকে লিখবো। আর অংশীদারের মূলধন হিসেবে কোন দিকে লিখবো? স্যার ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। তুমি কি এটা বলতে পারো কেন বন্টনের ডেবিটে লিখবো আর কেন মূলধনের ক্রেডিটে লিখবো? কারণটা বলতে পারবো? স্যার মূলধনের সুদ ব্যয়, তাই হচ্ছে লাভ লোকসানের ডেবিট দিকে লিখবো। ডেবিট দিকে। ভেরি গুড। আর আর মূলধনের ওখানে ক্রেডিটে কেন লিখবো এটা বলতে পারি না স্যার।
এই কারণ হচ্ছে এটা অংশীদারের জন্য আয়, অংশীদারের জন্য হচ্ছে কি আয়, মানে কারবারের জন্য হচ্ছে ব্যয় আর অংশীদারের জন্য হচ্ছে আয়। আর অংশীদারদের আয়ের ফলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অংশীদারদের আয়ের ফলে অংশীদারদের মূলধনের পরিমাণ বেড়ে যায়, আর মূলধন বাড়লে সবসময় ক্রেডিট হয়, এই কারণে মূলধনের শোধ মূলধন হিসাবে ক্রেডিট দিকে যায়। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে ফাইন। আবু সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে 2000 টাকা করে বেতন পাবে। আবু সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে 2000 টাকা করে বেতন পাবে। লাইনটা খুব খেয়াল করে শুনবা, আমি কি পড়ছি, আবার পড়ছি। আবু সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে 2000 টাকা করে বেতন পাবে। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বেতন নিয়ে যদি নিচে আর কিছুই বলা না থাকে, তাহলে বেতন সম্পর্কে তোমাদেরকে আমি যে 4টা টিকা লিখেছি, এটা কোন টিকার মধ্যে পড়বে? স্যার 4 নাম্বারটা, যে বেতন লাভ লোকসান বন্টনেও যাবে আর অংশীদার মূলধন হিসাবেও যাবে। ভেরি গুড, ভেরি গুড। যে এটা ডেবিট করাও বলা হয় নাই, নগদে গ্রহণও বলা হয় নাই, সুতরাং 4 নম্বর অপশনে যাবে। এটা দুই জায়গায় যাবে, বন্টনেও যাবে আবার মূলধনেও যাবে। ওকে ফাইন। অংশীদারগণ বছরের মাঝামাঝি সময়ে যথাক্রমে নগদ উত্তোলন করছে আবু 15,000, লাবু 20,000 ও বাবু 24,000 টাকা। এটা নগদ উত্তোলন। নগদ উত্তোলন ছাড়াও বাবু 5,000 টাকার পণ্য উত্তোলন করেন। এই পণ্য উত্তোলন তোমরা জানো যে বন্টনের ক্রেডিট দিকে লিখতে হয়, আবার মূলধনের ডেবিট দিকে লিখতে হয়। লাবু জুলাই মাসের 1 তারিখে 20,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে কারবারে আনয়ন করেন। দেখো, লাবুর মূলধন দুইটা হয়ে গেল, একটা ছিল প্রারম্ভিক মূলধন 1 লাখ টাকা, আবার জুলাই মাসের 1 তারিখে লাবু 20,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে কারবারে আনয়ন করেছে। তাহলে লাবুর মূলধন হয়ে গেল দুইটা। লাবুর মূলধনের সুদ ধরার সময় ওই 1 লাখ টাকার সুদ ধরবো আমরা 1 বছরের, আর যেটা জুলাই মাসে এনেছে এই টাকাটার সুদ ধরবো আমরা 6 মাসের। দুইটা সুদ একলগে মিলিয়ে আমরা লিখবো লাবুর মূলধনের সুদ। ওইখানে 1 লাখ টাকার হবে 1 বছরের সুদ, আর এই 20,000 টাকার উপর হবে 6 মাসের সুদ। 6 মাসের সুদ ধরে দুইটা সুদ আমরা একসাথে মিলিয়ে লিখবো লাবুর মূলধনের সুদ। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। উপরোক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে কারবারের নিট মুনাফা হয় 2,50,000 টাকা। এই নিট মুনাফাটা কোথায় লিখবো? স্যার বন্টনের ক্রেডিট দিকে। বন্টনের ক্রেডিট দিকে। ভেরি গুড। তো দেখো, আমাদের এখানে 3টা প্রশ্ন করেছে। অংশীদারদের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করো, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এই 3টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আমরা প্রথম উত্তরটা দেখো আমি দিই। এখানে বলছে অংশীদারদের মোট উত্তোলন। মোট উত্তোলন বলতে নগদ এবং পণ্য এবং তিনজনের উত্তোলনকে বোঝায়। মোট উত্তোলন বলতে নগদ উত্তোলনকে বোঝায়, পণ্য উত্তোলনকে বোঝায় এবং তিনজনের উত্তোলনকে একসাথে বোঝাবে। এটা হলো মোট উত্তোলনের পরিমাণ। প্রশ্নটা দেখো আমি কিভাবে করেছি। ক, অংশীদারদের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। আবু 15,000 টাকা, লাবু 20,000 টাকা, বাবুর 24,000 টাকা। এটা বাবু হবে, বাবু 24,000 টাকা, আর পণ্য উত্তোলন আছে 5,000 টাকা। কারবার থেকে তারা মোট উত্তোলন করেছে 64,000 টাকা। কোনো কনফিউশন আছে কারো? কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে কি? না স্যার। না স্যার।
ফাইন, ভেরি গুড। দেখো খ নম্বরে আমরা কি লিখেছি, আবু বাবু ও লাবুর লাভ লোকসান। স্যার 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 হ্যাঁ, কোন নাম্বারটা আবার একটু বলেন স্যার, পড়া ছিল তো আমি বুঝতে পারিনি। ক নাম্বার? জি স্যার। ক নাম্বারে প্রশ্ন করেছিল অংশীদারদের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। প্রশ্নটা কি তোমাকে আগে বুঝতে হবে। প্রশ্নটা ছিল মোট উত্তোলনের পরিমাণ। তো মোট উত্তোলনের পরিমাণ বের করতে গেলে নগদ উত্তোলন এবং পণ্য উত্তোলন দুটোই লিখতে হয়। তো উদ্দীপকে ছিল আবু উত্তোলন করেছে 15,000 টাকা, লাবু উত্তোলন করেছে 20,000 টাকা, আর বাবু উত্তোলন করেছে 24,000 টাকা। তিনজনের উত্তোলন আমরা যোগ করে দিব, এবং বাবু কারবার থেকে পণ্য উত্তোলন করেছে 5,000 টাকা। এই সব উত্তোলন যোগ করে দিলে যেটা হয়ে যায় তার নাম হচ্ছে মোট উত্তোলন। এটা হলো মোট উত্তোলনের পরিমাণ। ঠিক আছে? জি স্যার। খ নম্বরে প্রশ্ন করেছে লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করো। দেখো ওই ছকটা আমি যেটা তোমাদের লিখে দিয়েছি ঠিক ওই ছকটার মতো করে তোমাকে এখানে কাজ করতে হবে। প্রথমে ক্রেডিট দিকে তুমি লিখবা বিশদ আয় বিবরণী লিখে, যে নিট লাভ দেওয়া আছে 2,50,000 টাকা, নিট লাভ তো বের করা হয় আয় বিবরণী করে। এই জন্য আমরা এখানে বিশদ আয় বিবরণী লিখে লিখবো নিট মুনাফা স্থানান্তরিত হয়েছে, মানে ওই আয় বিবরণী থেকে লাভ লোকসান বন্টনে স্থানান্তরিত হইল 2,50,000 টাকা। এবার আমরা লিখবো অংশীদারদের মূলধন হিসাব লিখে উত্তোলনের শোধ। অংশীদারদের মূলধন হিসাব লিখে উত্তোলনের শোধ। যেহেতু অংশীদাররা বছরের মাঝামাঝি এই টাকাটা উত্তোলন করেছে, তাহলে সুদ হবে কয় মাসের? স্যার 6 মাসের। 6 মাসের। তো দেখো আবুর উত্তোলন ছিল 15,000 টাকা, আর চুক্তিতে উল্লেখ আছে উত্তোলনের সুদ হবে 5%। তো তুমি 15,000 টাকার 5% বের করে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, পাইবা 750 টাকা। লাভের উত্তোলন ছিল 20,000 টাকা, 20,000-এর 5% করে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, পাইবা 1,000 টাকা। বাবুর উত্তোলন ছিল 24,000 টাকা, এটাকেও 5% করে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ। তোমরা ক্যালকুলেটরে বের করে দেখো আমি যেটা করেছি এটার সাথে ঠিক আছে কিনা, তোমরা বুঝছো কিনা। তোমরা কি বুঝতে পেরেছো উত্তোলনের শর্তটা? জি স্যার। এরপরে বলা ছিল বাবু কারবার থেকে পণ্য উত্তোলন করেছে 5,000 টাকা। দেখো আমি এখানে লিখেছিলাম অংশীদারদের মূলধন হিসাব লেখা উত্তোলনের শোধ, আর এখানে লিখছি বাবুর মূলধন হিসাব। এখানে অংশীদারদের মূলধন হিসাব লিখি নাই, শুধু বাবুর মূলধন হিসাব লিখলাম। কেন? কারণ কি? কেন? কেন কি আমাকে জিজ্ঞেস করছো নাকি তুমি উত্তর দিচ্ছ কোনটা? মানে কেন জিজ্ঞেস করছি। এজন্য এজন্য পণ্য উত্তোলন করেছে মাত্র একজন। উত্তোলন করেছে কয়জন? এই যে বাবু যেহেতু পণ্য উত্তোলন করছে সেই জন্য করে শুধু বাবুর নামে দেওয়া শুধু হচ্ছে। বাবুর। একজনের যদি কাজ করে, একজনের যদি কোনো হিসাব হয় সেখানে অংশীদার লেখা যাবে না, সেখানে ওই তার নাম লিখতে হবে। আর একের অধিক হইলে, 2 জন 3 জন হইলে অংশীদারদের মূলধন হিসাব লেখা। এবার আবুর উত্তোলন বাবুর উত্তোলন, আবু আর বাবু লিখবো। আর একজন হইলে আমরা লিখবো তার নাম। এখানে উত্তোলন করছিল বাবু, তাই লিখছে বাবুর মূলধন হিসাব লেখা লিখছে পণ্য উত্তোলন। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি। ফাইন। তো আমাদের চুক্তিতে যে কথাগুলো ছিল এখানে আমরা পণ্য উত্তোলন আর পণ্য উত্তোলন লিখছি, ওইখানে উদ্দীপকে ছিল মূলধনের সুদ ধরতে বলা আছে। তাহলে মূলধনের সুদ যায় ডেবিট দিকে, আমরা লিখলাম অংশীদারদের মূলধন হিসাব লেখা মূলধনের সুদ। মূলধনের সুদ আবু, দেখো আছে আবুর মূলধন ছিল 1.5 লাখ টাকা, 10% হয় 15,000 টাকা। আর বাবুর মূলধনটা সুদরা একটু খেয়াল করে দেখো বাবুরটা।
দেখো লাবুর মূলধন ছিল দুইটা, লাবুর মূলধন ছিল দুইটা। কিভাবে? একটা ছিল 1,00,000 টাকা, ওটা 10% হয় 10,000 টাকা এক বছরের। লাবু বছরের মাঝামাঝি আবার 20,000 টাকা অতিরিক্ত মূলধন এনেছে, 20,000 টাকা অতিরিক্ত মূলধন এনেছে। ওই 20,000 টাকার 10% সুদ ধরে 6 মাসের বের করলে হয় 1,000 টাকা। এতে করে লাবুর সুদ হয়ে যায় 11,000 টাকা। তাই আমি এখানে লিখলাম লাবুর মূলধনের সুদ হচ্ছে 11,000 টাকা। দেখো এই 11,000 টাকা বিষয়টা বুঝছো নাকি? স্যার একবার একটু বলবেন লাবুর হ্যাঁ, উত্তোলনের সুদ? আমি একটু পিছনে যাই। দেখো উদ্দীপকটা দেখো, লাবুর মূলধন এখানে আছে, লাবুর মূলধন এখানে আছে 1,00,000 টাকা। মূলধনের সুদ কয় পার্সেন্ট বলো তো? মূলধনের সুদ কয় পার্সেন্ট? 10%। এর মূলধনটা আনছে কবে? জানুয়ারি। জানুয়ারির 1 তারিখে। আর অঙ্কটা শেষ কবে? অঙ্ক শেষ কবে? 31 ডিসেম্বর। অঙ্ক শেষ হচ্ছে কবে? 31 ডিসেম্বর। তাহলে এই 1,00,000 টাকা তো কে আনছে? লাবু। লাবুর 1,00,000 টাকার এক বছরে 10% সুদ হয় কয় টাকা? 10,000 টাকা। লাবু 10,000 দেখো, টাকা। দেখো লাবু দেখো, এই যে লাবু এখানে আবার জুলাই মাসের 1 তারিখে 20,000 টাকা আবার মূলধন আছে, অতিরিক্ত মূলধন। যেহেতু লাবু এখানে আবার মূলধন আছে 20,000 টাকা, তাহলে এটা সুদ হবে কয়দিনের? 6 মাসের। 6 মাসের। 6 মাসের। এই 20,000 টাকার 10% 6 মাসে হবে 1,000 টাকা। প্রথমে 10% করলে হয় 2,000, 2,000 কে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে হয় 1,000। তাহলে লাবুর মূলধন দুইটা হয়ে গেল, এখানে হয় 10,000 আর এখানে হলো 1,000, দুইটা মিলে মূলধনের সুদ হয়ে গেল তার 11,000। বুঝছো না বুঝো? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে এই পেরেছি। কারণে এখানে মূলধনের সুদ লিখেছি লাবুর বেলায় 11,000। স্যার আরেকবার একটু বলবেন? আবার দেখো, আবার বলছি, জানুয়ারি মাসের 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে লাবুর মূলধন ছিল কয় টাকা? 1,00,000 টাকা। 1,00,000 1 টাকা। লাখ। সুদের হার 10%। 1,00,000 টাকার 10% হয় 10,000 টাকা। আবার লাবু জুলাই মাসের 1 তারিখে 20,000 টাকা অতিরিক্ত মূলধন এনেছিল, 20,000 টাকা। তো যেহেতু মূলধনটা জুলাই মাসে এনেছে, সেহেতু এই মূলধনটার উপর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এখানেও 6 মাসে সুদ ধরতে হবে। তো এই 20,000 টাকার 10% করে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে সুদ হয় 1,000 টাকা। তাহলে লাবুর সুদ দুই জায়গায় হয়ে গেল, এখানে হলো 10,000, এখানে হলো 1,000। তাই লাবুর মূলধনের মোট সুদ হয়ে গেল 11,000 টাকা। বুঝছো কারিমা? জি স্যার। বাবুর বেলায় তো 1,25,000 টাকা 10% 12,500 টাকা। আমরা মূলধনের সুদ পেয়ে গেলাম 38,500 টাকা। বলো বুঝছো না বুঝো নাই? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। ফাইন। উদ্দীপকে বলা ছিল আবু সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার থেকে প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পাবে। যেহেতু আবু প্রতি মাসে বেতন পাবে, অঙ্কটা হচ্ছে 1 বছরের, আর মাসে পায় 2,000 টাকা, তাহলে 1 বছরে কয় টাকা হয়? 24,000 টাকা। 24,000 টাকা। এখানে লিখছি আবুর মূলধন হিসাব লিখে, একজন লিখলাম, আবু লিখলাম কেন? কারণ বেতন পায় কয়জনে? একজনে। এই জন্য আবুর মূলধন হিসাব লিখে বেতন 24,000 টাকা। বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। এবার আসো, আমাদের আর কিছু নেই এই অঙ্কে, এখানে লেখার মতো আর কিছু নেই। না থাকলে পরে আমরা আগে ক্রেডিট দিক, এই 2,50,000, এই 2,950 আর এই 5,000, এই 3টা টাকা যোগ করব, যোগ করে আমরা এখানে যোগফল নামাবো। কথাটা আমি আবার বলি, খেয়াল করে শোনো। আমরা ক্রেডিট দিক
সব যোগ করে এখানে যোগফল নামাবো। এই যোগফলটা সেম ভাবে আইন আমরা এখানে লিখে দেব, ডেবিট দিকে লিখে দেব। ক্রেডিট দিকের যোগফলটা ডেবিট দিকে লিখবো, হলো 2,57,950। এই যোগফল থেকে তুমি এই দুইটা মূলধনের সুদ আর বেতন এটা বিয়োগ করবা। ক্রেডিট দিকের যোগফল থেকে ডেবিট দিকের খরচগুলো বিয়োগ করে দিবা। বিয়োগ করে দিলে যেই টাকাটা থাকে ওই টাকাটার নাম হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। নাম কি? বন্টনযোগ্য মুনাফা। মানে এই মুনাফাটা তিনজনের মধ্যে আমরা ভাগ করে দেব, তিনজনের মধ্যে আমরা এটা ভাগ করে দেব। এই জন্য এটার নাম হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। আগেটা ছিল নিট মুনাফা। নিট মুনাফার সাথে যে সমন্বয়গুলো বাকি ছিল, যে হিসাবগুলো করা হয়নি, কোনটা কোনটা হিসাব করা হয়নি? মূলধনের সুদ হিসাব করা হয়নি, উত্তোলনের সুদ হিসাব করা হয়নি, বেতন ধরা হয়নি, পণ্য উত্তোলন ধরা হয়নি। আমরা এই বিষয়গুলো হিসেব করার পরে এবার আয় থেকে ব্যয় মাইনাস করার পরে যেই টাকাটা থাকলো এই টাকাটার নাম হচ্ছে 1,95,450 টাকা। টাকাটার নাম কি? টাকাটার নাম কি কারিমা? স্যার মুনাফা। কি মুনাফা? বন্টনযোগ্য মুনাফা। বন্টনযোগ্য মুনাফা, মনে রাখতে হবে বন্টনযোগ্য মুনাফা। এটার নাম হচ্ছে নিট মুনাফা, নিট মুনাফা। আর এটার নাম হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। মানে এই মুনাফাটা এখন বন্টন করা যাবে। কাদের মধ্যে বন্টন করব? অংশীদারদের মধ্যে। অংশীদারদের মধ্যে। তাদের মুনাফা বন্টনের অনুপাতটা কত ছিল তোমাদের মনে আছে? কত ছিল? স্যার 4 ছিল, 2 মোট 4 ছিল। 1 1 1। ঠিক আছে, আমি এটা লিখি দেখো, অংশীদারদের মূলধন হিসাব লেখা মুনাফার অংশ, মানে মুনাফাটা ভাগ করে দিব। কেমনে ভাগ করব? এই 1,95,450 কে এটাকে আমরা ভাগ করব 4 দিয়া, গুণ দিব 2 দিয়া। 1,95,400-কে 4 পাইলাম কোথায়? 2 যোগ 1 যোগ 1, মোট কত হইল? 4। 4। এইটাকে 4 দিয়া ভাগ দিব, 2 দিয়া গুণ দিব, তাহলে আমরা আবুর অংশ পাবো। আবার এটাকে 4 দিয়া ভাগ দিব, 1 দিয়া গুণ দিব, তাহলে লাভুর অংশ পাবো। আবার এটাকে 4 দিয়া ভাগ দিব, 1 দিয়া গুণ দিব, তাহলে আমরা বাবুর অংশ পাবো। এখানে একজনের দেখো 1 টাকা বেশি, একজনের 1 টাকা কম। কারণ হচ্ছে এটা দশমিকে আসে, 862 টাকা 50 পয়সার উপরে আসে। এরকম আসলে আমরা দশমিকটাকে রাখবো না, দশমিক দিয়ে হিসাব করতে তোমার ঝামেলা হবে। তো এই ক্ষেত্রে একটা ব্যবসার বেলায় একজনকে 50 পয়সা কম দিলে আরেকজনকে 50 পয়সা বেশি দিলে তারা রাগ করবে না, তারা গোসা হবে না, নাকি বলো? তাই আমরা একজনকে 50 পয়সা কম বেশি দিব, আরেকজনকে 50 পয়সা কম দিয়া দশমিকটা আমরা পরিহার করব, অ্যাভয়েড করে যাব। এই জন্য আমরা পাইলাম, লাভু পাইলো 48,862 টাকা আর বাবু পাইলো 48,863 টাকা। মুনাফার বন্টনটা বুঝছো না বুঝো নাই? স্যার একবার বুঝালে ভালো হতো, কনফিউজ হয়ে গেছে। শিওর। আমার বন্টনযোগ্য মুনাফা কয় টাকা? বন্টনযোগ্য মুনাফাটা কয় টাকা বলো? 1,95,450। 1,95,450। আর তিনজনের যে অনুপাতের যোগফল কত? তিনজনের অনুপাতের যোগফল কত? 4। অনুপাতের যোগফল 4। 1,95,450-কে 4 দিয়ে ভাগ দিব। প্রথম জনের 2 দিয়ে গুণ দিব। তো 2 দিয়ে গুণ দিলে আমরা এই আবুর অংশটা পাবো, এটা পাবো। ঠিক আছে তাহমিনা? জি স্যার। আচ্ছা,
আবার 1,95,450 আবার 4 দিয়ে ভাগ দিব, 1 দিয়ে গুণ দিব, তাহলে আমরা এই লাভের অংশটা পাবো। স্যার বলো। এইটা বুঝতে পেরেছি, কিন্তু আগে বললেন না যে ওই যে ক্রেডিটের টাকাটা আর ডেবিট টাকা থেকে বাদ দিব, হ্যাঁ ওই জিনিসটা একবার একটু হ্যাঁ, দেখো এই যে বলবেন? ক্রেডিট দিকে যে টাকা আছে আমাদের 2,50,000, এই উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, এই টাকা দিয়ে আমরা যোগ করব। যোগ করলে আমার এই টাকাটা হবে 2,97,950। এই টাকাটা আমরা এখানে লিখবো, ডেবিট দিকে লিখবো, এই ঘরে লিখবো, এই ঘরে। হুম। হ্যাঁ দেখো আমি আবার দেখাচ্ছি, জি এই স্যার। যে এখানে লিখবো, এই ঘরে। ঠিক আছে, জি স্যার। লিখে এখানে ডেবিট দিকে তো টাকা ছিল 2টা, এই উত্তোলনের সুদ আর বেতন, এই 2টা খরচ ছিল, তাই না? জি স্যার। এই টাকা থেকে আমরা এই 2টা টাকা বিয়োগ করব, বিয়োগ করলে পরে এটা বের হবে, এটার নাম হচ্ছে বন্ডযোগ্য মুনাফা। ঠিক আছে, স্যার ফার্স্টের যেই টাকাটা ছিল ওই যে ওই দুইটা টাকার সাথে এই যে 97,225, তারপরে ওই যে 48,862 টাকা, এগুলো সব যোগ করে দুইটা মাইনাস করব? নো 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 নো, আমি আবার বলছি, খেয়াল করে শোনো। দাঁড়াও দাঁড়াও, দেখো প্রথম কাজ হচ্ছে আমরা এই টাকাটা বেরোছে না, হুম। জি স্যার। 2,57,950, 2,57,950, এই টাকাটা যখন বের হবে, ঠিক আছে, এটা বের হইলে পরে এই টাকা থেকে এই টাকাটা তো এইটা, হুম। এই টাকাটা এটা না, জি স্যার। এইটা থেকে তুমি এইটা, এই টাকাটা আর এই টাকাটা বিয়োগ করবা, বিয়োগ করলে পরে এইটা বের হবে, বিয়োগ করলে এইটা বের হবে। জি স্যার, এখন বুঝতে পেরেছি। এইটাকে এবার আমরা ভাগ করে দিব, 3 জনকে ভাগ করলে হের হবে একটা, হের হবে এইটা, এর হবে এইটা। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। মেয়েরা বাকিরা তোমরা সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এবার আমরা করব অংশীদারদের মূলধন হিসাব। এবার আমরা বের করব অংশীদারদের মূলধন হিসাব। দেখো মূলধন হিসাব আমরা কিভাবে করব, লিখবো আবু, লাবু ও বাবুর মূলধন হিসাব। ডেবিট ক্রেডিট লিখবা, তারিখের গড় দিবা, বিবরণ দিবা আবু, লাবু আর বাবু, তারিখ বিবরণ আবু, লাবু আর বাবু দিবা। দিয়ে প্রথমে 2016 জানুয়ারি 1, দেখো আমি কিন্তু 4টা এইভাবে লিখছিলাম। প্রথমে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি লিখে ওই যে প্রারম্ভিক মূল্য যে টাকাটা ছিল, এই যে 1,50,000, 1,00,000 আর 1,25,000, এই টাকাটা তোমরা এখানে প্রথমে লিখবা। এই যে এটা লিখবা 1,50,000, 1,00,000, 1,25,000, এটা নাম হলো ব্যালেন্স বিডি, মানে প্রারম্ভিক মূলধন। এরপরে জুলাই মাসের 1 তারিখে লাভু অতিরিক্ত মূলধন এনেছিল, অতিরিক্ত মূলধন লিখবা নগদান হিসাব, নগদান হিসাব লিখে লাভুর ঘরে লিখবা এই অতিরিক্ত মূলধনের টাকাটা। এটা যখন লেখা হয়ে যাবে, তারপরে লিখবা ডিসেম্বর 31 দিয়া, ডিসেম্বর 31 দিয়ে লিখবা লাভ লোকসান বন্টন হিসাব লিখে এই লাভ লোকসান বন্টন থেকে এই 3টা জিনিস, এই বন্টনযোগ্য মুনাফা, এই মূলধনের সুদ আর এই বেতন, এই 3টা এখানে আসবে। দেখো মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ যার যেটা তার ঘরে বসবে। বেতন মাত্র একজনে পায়, এজন একজনের ঘরে বসলো। মূলধনের সুদ 3 জনে পাইছে, 3 জনের ঘরেই বসবে। মুনাফার অংশ 3 জনের যে টাকা পাইছে 3 জনের ঘরেই বসবে। এটা লাভ লোকসান বন্টন থেকে আসছে বিদায় এখানে উপরে শিরোনামে লিখে নিব লাভ লোকসান বন্টন হিসাব, লিখে কলম দিয়া পরে 3টা টাকা লিখবো, আর তারিখ দিব ডিসেম্বর 31। বলো, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার।
এদিকে আইসা ডেবিট দিকে 2016 ডিসেম্বর 31 লেখা উত্তোলন লেখা হ্যার ছিল উত্তোলন 15,000, তার 20,000, তার 24,000। মোট উত্তোলন লিখবা, এটা মোট উত্তোলনের পরিমাণটা লিখবা। মোট উত্তোলন লিখে এবার ডিসেম্বর 31 দিয়া লাভ লোকসান বন্টন হিসাব লিখে উত্তোলনের শোধ তার 750, তার 1,000, তার 1250। পণ্য উত্তোলন করছিল একজনে, বাবুর ঘরে 5,000। এইটুকু লেখা হয়ে গেলে এবার আগে এগুলো যোগ করবা, এই সব যোগ করবা। যোগ করলে এই টাকাটা হবে। এই আবুর টাকাটা নিয়ে তুমি আবুর ঘরে লিখবা। লিখলে এই আবুর টাকা থেকে এই 2টা টাকা বিয়োগ করবা, এই 2টা বিয়োগ করে দিবা। যখন এই যোগফল থেকে এটা বিয়োগ করবা তখন তোমার এটা বের হবে। এটার নাম হলো ব্যালেন্স সিডি। বুঝছো না বুঝো নাই? জি স্যার, এটার নাম সমাপনী বুঝেছি। মূলধন। আবার লাবুর যোগ করবা, লাবুর সব যোগ করবা। যোগ করলে এটা লাবুরটা বের হবে। এই লাবুর যোগফল নিয়ে তুমি লাবুর ঘরে লিখবা। লিখে লাবুর এখান থেকে লাবুর এই 2টা বিয়োগ করবা। বিয়োগ করলে লাবুর এই ব্যালেন্স দিয়ে এটা বের হবে। সেম ভাবে বাবুর এই 3টা যোগ করবা। যোগ করলে বাবুর এটা বের হবে। বাবুরটা নিয়ে তুমি বাবুর ঘরে লিখবা। এই বাবুর এটা থেকে তুমি বাবুর এই 3টা বিয়োগ করে দিবা। বিয়োগ করলে বাবুর এটা এই ব্যালেন্স সিডি বের হবে। এটা ডিসেম্বর 31 তারিখ দিয়ে লিখবা ব্যালেন্স সিডি। এটা পরের সালের 2017 জানুয়ারির 1 তারিখ দিয়ে হবে এটা ব্যালেন্স বিডি। এই টাকাটা এই সিডিটা আবার এখানে হয়ে যাবে ব্যালেন্স বিডি। এটা নাম হলো অংশীদারদের মূলধন হিসাব। বলো বুঝছো না বুঝো নাই? জি স্যার। যদি বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই অঙ্ক করার চেষ্টা করবা। তোমাদের বইয়ে প্রথম দিকে যে অঙ্কগুলো আছে 1, 2, 3 সমস্যার মধ্যে এই অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করবা। বলো অংশীদারি কারবারের কোনো বিষয় নিয়ে তোমাদের কোনো প্রশ্ন তোমাদের মনে এরাইজ হয়েছে কিনা, সৃষ্টি হয়েছে কিনা, থাকলে আমায় বলতে পারো। আছে কোনো প্রশ্ন? না স্যার। তাহলে সাধারণত অংশীদারি কারবারের চ্যাপ্টারটা আমি আগে তোমাদের বলছি, চ্যাপ্টারটা একটু বড়, এখানে অনেক রকমের অঙ্ক আছে। আজকে যেটা করেছি এটাকে বলা হয় মূলধনটা কয় টাকা ছিল প্রথমে, তাদের প্রথম মূলধনটা কয় টাকা ছিল? 1,50,000, 1 লাখ আর 1,25,000, তাই না? জি স্যার। আর শেষে দাঁড়াইছে কত মূলধন? 2,70,975। এটা সমাপনী মূলধন, এটা প্রারম্ভিক, এটা সমাপনী। তো প্রারম্ভিক ছিল 1,50,000, তার 2,70,975, তার ছিল 1 লাখ, তার হচ্ছে 1,58,000, তার ছিল 1,25,000, তার হলো 1,56,113। এই যে মূলধনটা প্রারম্ভিক থেকে সমাপনীতে হিসাব বেড়ে গেল, এই যে চেঞ্জ হইল, এটাকে বলা হয় পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। ঠিক আছে? তো এখানে প্রায় 3-4 রকমের অঙ্ক আছে। আজকে তোমাদের যেটা শিখেছি এটা সাধারণ পদ্ধতি বা এটাই মূল অঙ্ক। এটাই যদি বুঝে থাকো তাহলে সামনে যত অঙ্ক আসবে, যত নিয়মই আসুক, শুধু একটা করে নিয়ম সমন্বয় চেঞ্জ হবে, বাট অঙ্কের মূল কাঠামো, অঙ্কের যে মূল প্যাটার্ন এটাই থাকবে। বন্টন হিসাব, মূলধন হিসাব, মূলধনের শোধ নির্ণয় করা, উত্তোলনের শোধ নির্ণয় করা, বেতন লেখা, এই সেম জিনিস থাকবে। শুধু সামনে একটা অঙ্কের মধ্যে একটা সমন্বয় বাড়বে, একটা কথা একটু ঘুরাই দিবে, এই জন্য নিয়মটা একটু বদলাবে, বাট মূল জিনিস এটাই থাকবে। সুতরাং তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করবা। নিজেরা অঙ্কটা বাসায় আরেকবার নিজে করবা, তাইলেই হবে। আর একটা জিনিস আমি আবারও তোমাদের আজকে বলে দিচ্ছি, তোমাদের উত্তোলনের শোধ নির্ণয়ের যে আমি টিকাগুলো লিখে দিয়েছি,
আর বেতন লেখা যে টিকাটা লিখে দিয়েছি, এটা তোমরা একটু ভালো করে পড়বা, কারণ এই অঙ্কের মধ্যে 3টা জায়গায় তোমাকে পেস লাগাবে। একটা উত্তোলনের সুদ নির্ণয় করা, অংশীদারের বেতন লেখা, আর ঋণের সুদ লেখা, ঋণের সুদ। তো ঋণের সুদের বিষয়েও টিকা তোমাদের লিখে দিয়েছি আমি, লেখা ছিল যে ঋণের সুদের হার যদি অঙ্কে উল্লেখ না থাকে তাহলে কয় পার্সেন্ট সুদ ধরবো? 6 মাসে। 6 মাসের না, পার্সেন্ট বলছি, পার্সেন্ট। কত পার্সেন্ট? ও 6%। 6%। 6%। 6%। যদি ঋণের সুদের হার উল্লেখ না থাকে তাহলে সুদ হবে 6%। আর যদি ঋণের তারিখ উল্লেখ না থাকে তাহলে হবে 6 মাসের। আর তারিখ উল্লেখ থাকলে তো অবশ্যই তারিখ মোতাবেক ধরবো, যে তারিখে এনেছে তারিখ থেকে গুণে হিসাব করে যত মাস হয় তত মাসের ধরবো। আর তারিখ উল্লেখ না থাকলে 6 মাসের ধরবো। এই 3টা জিনিস তোমাকে এই অঙ্কের মধ্যে তোমাকে নানাভাবে প্রশ্ন করে কনফিউশন তৈরি করার চেষ্টা করবে তোমাকে। একটা উত্তোলনের শুধু, আর একটা বেতন। কোন জায়গায় বলবে বেতন ডেবিট করার পর, কোন জায়গায় বলবে বেতন নগদে গ্রহণ করেছে, কোন জায়গায় বলবে তারা বেতন পান। উত্তোলন বলবে 1 মাস পর পর, কোন জায়গায় বলবে মাসের শুরু তারিখে, কোন জায়গায় বলবে মাসের মাঝামাঝি, কখন বলবে মাসের শেষে। এইভাবে তোমাকে প্রশ্নগুলো বলে দেবে। এগুলো যদি তুমি ধরতে পারো, আমি কিন্তু তোমাদের প্রথম দ্বিতীয় ক্লাসে একেবারে উদাহরণ সহ সহ লিখে দিয়েছি কোনটা বললে কেমনে সুদ ধরবা। তোমরা যদি ওইগুলা একটু ভালো করে দেখে নিজে খাতায় লিখে রাখো নোটগুলা, টিকাগুলা, তাহলে আমার বিশ্বাস অংশীদারি কারবারের অঙ্ক তোমাদের করতে ইনশাল্লাহ কষ্ট হবে না, সমস্যা হবে না। তো দেখো তোমাদের মনে এই অংশীদারি কারবার নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে তোমাদের কোনো অ্যাকাউন্টিং এর ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা থাকলে আমি বলতে পারো। আর আরেকটা কথা বলি, তোমরা এখানে যারা প্রেজেন্ট আছো, যারা ক্লাস করে না তাদেরকে বলো ক্লাস করতে বলো। ক্লাস করলে কিছু না কিছু লাভ তো অবশ্যই হবে, ক্লাস করলে একটু না একটু লাভ হবেই। সুতরাং তাদেরকে ক্লাস করতে বলো। সামনে কলেজ তো খুলবেই, আজ হোক কাল হোক কলেজ তো খুলেই দিবে। তো যখন কলেজ খুলে দিবে তখন তোমরা আর কিছুই পাইবে না। কলেজ খুলে দেয় খালি দেখবা পরীক্ষা আর পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা। আর তোমরা তো জানো যে ইউজিএসসির যে রুলস, টেস্টে ফেল করলে তাকে তো আর পারমিশন দেওয়া হয় না। টেস্ট পরীক্ষার খুব কড়াকড়ি হয়, যেমন ইয়ার ফাইনালে অনেকে ফেল করে আবার রিটেস্ট, সি টেস্ট, ডি টেস্ট দেওয়ার সুযোগ পাইছে। কিন্তু টেস্টে কিন্তু আর এরকম রিটেস্ট আর সি টেস্ট হবে না, একবারই পরীক্ষা দিতে হবে। একবারে স্যার সরকার থেকে তো বলছে যে টেস্ট যাতে না নেওয়া হয়, তাহলে সরকার টেস্ট অ্যাটেন্ডেন্সের কথা বলছে, স্টুডেন্টরা যদি অ্যাটেন্ড যদি না করতে পারে কোনো কারণবশত, ওইটাও মানে এটা ইস্যু করার জন্য কোনো ঝামেলা না করে। আমাদের কলেজে সবসময় শুধু ফাও পার হওয়ার চিন্তা করো না। সরকার এই চিন্তা, এটা যেমন আমরা তো বলছি না, আমরা তো সরকারের কথাটা বলছি, আমরা তো আমাদের কথা বলছি না, কারণ আমরা তো ক্লাস ঠিকই করছি। অনেকে তো অনেক সরকার বলে দিচ্ছে। সরকার এই কথা চিন্তা করে তুমি লেখাপড়া না করো, সরকার এই কথা করতে কতক্ষণ সময় লাগবে যে আপনারা আপনাদের স্টুডেন্টকে একটা মূল্যায়ন পরীক্ষা নেন, নিয়েই আপনারা পারমিশন দেন, তখন তুমি কই যাইবা না পড়লে? আমরা তো পড়তেছি, আমরা কোথাও যাব না, আমরা পরীক্ষা দেব। এটাই তো ফাইন, ভেরি গুড। এটাই তো আমার একটা কথা, তুমি তোমার পড়া পড়তে থাকো, তুমি তোমার পড়ে যাও, পরীক্ষা না হইলেও ভালো, হইলেও ভালো। আমি তো বলছি যারা পড়ে না তাদের কথা বলতেছি, যারা ক্লাস করছে না তারা যদি আসে বসে থাকে, সরকার তো কইছে টেস্ট পরীক্ষা নিয়েন না, তো টেস্ট পরীক্ষা না ধরো নাই নিল, আবার কোনো একজন টিচারদের বা কোনো কমিটির বা কারো কথা পরামর্শ দিবে চাইবে, যদি শিক্ষামন্ত্রী বলে দেয় যে হ্যাঁ একটা টেস্ট পরীক্ষা আপনারা নেন, নিয়েই তাদেরকে যারা পাশ করবে তাদেরকে অ্যালাউ করেন, তখন যারা ওই আশায় বসে রয়েছে তাদের অবস্থা কি হবে? সেজন্য বলছি সবাইকে বলো ক্লাস করতে বলো, ক্লাস করতে বলো, ক্লাস করলে কিছু না কিছু লাভ হবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার একটা কথা ছিল। বলো বলো। শনিবারে তো আমি কলেজে যাব, আপনি কদিন থাকবেন? শনিবারে? জি স্যার। শনিবারে ইনশাল্লাহ থাকবো, তুমি 10টার পরে যাও। না 12:30টার পরে যে মানে ক্লাসটা শেষ করে যাব। অবশ্যই 1:30টার আগে যাইবা, 1:30টার আগে। আচ্ছা স্যার, ঠিক আছে। কারণ আমি নামাজ পড়তে যদি বের হয়ে যাই, নামাজ পড়তে বের হয়ে গেলে আর আসবো না,
1:30 বাজে নামাজ তো 1:30টায় জামাত